হ্যালো স্টুডেন্টস, আমি আবার চলে এসেছি তোমাদের অ্যাডভান্সের জন্য প্রবলেম সলভ করাচ্ছিলাম। আমরা ফ্রিকশনের উপর প্রবলেম সলভ করাচ্ছিলাম। আমাদের ফার্স্ট সেশন হয়ে গেছিল, ওখানে আমরা 4টে প্রবলেম করেছিলাম। আজকে আমরা সেকেন্ড সেশন শুরু করব। এই সেকেন্ড সেশনে আমরা দেখো যে প্রবলেমটা নিয়ে ডিসকাস করব সেটা তোমাদের সামনে। প্রবলেমটা কি বলেছে? প্রবলেমটা বলেছে দেখো, ইন দ্য অ্যারেঞ্জমেন্ট শোন ইন দ্য ফিগার, এখানে একটা অ্যারেঞ্জমেন্ট রয়েছে, এইদিকে একটা মাস রয়েছে ক্যাপিটাল এম, দেখো এদিকে একটা ক্যাপিটাল এম মাস রয়েছে, আর এইখানে একটা স্মল মাস রয়েছে এম। এইটা অ্যাকচুয়ালি ঠিক মাস তো বটেই, এইটা একটা বল, এবং এই বলটা কিরকম বলতো, ধরো এরকম একটা বল, আর এর মধ্যে দিয়ে এই স্ট্রিংটা, মানে স্ট্রিং বা দড়ি বা হোয়াটএভার তুমি বলো পারো, এইটা বেসিক্যালি এইরকম একটা বল, মাঝখানটায় ফাঁপা, মাঝখানটায় ফাঁপা। এতে কি হবে? এতে বেসিক্যালি দেখো, এতে বেসিক্যালি এর মধ্যে দিয়ে যদি স্ট্রিংটা যায় বা দড়িটা যায়, তাহলে সেই দড়িতে একটা ফ্রিকশন থাকবে। মানে আমি যদি দড়ি আর বলটাকে ড্র করি তাহলে এই রকম দেখতে হবে। দেখো দড়ি আর বলটাকে যদি ড্র করি তাহলে এই, আমি যদি খুব মোটা করে ড্র করি, এইটা আমার স্ট্রিংটা, আর দেখো এর সাথে আমার এই বলটা, কারেক্ট? দেখো এর সাথে এই বলটা এর মধ্যে দিয়ে ঢুকে গেছে, আবার এইখান দিয়ে দড়িটা বেরিয়ে এসছে। এবার এই বলটা মুভ করতে পারে, ওপর নিচে মুভ করতে পারে, এবং যখন মুভ করবে তখন এর যে কন্ট্যাক্ট সারফেস, দেখো এর যে কন্ট্যাক্ট সারফেস, সেই কন্ট্যাক্ট সারফেসের সাথে একটা ফ্রিকশনাল ফোর্স কাজ করবে। গল্পটা এখান থেকে শুরু। তো এবারে কি বলেছে দেখো, the ball has an opening, ball has an opening permitting it to slide along the thread with some friction, মানে এর মধ্যে দিয়ে, মানে বলটা এই দড়ির ওপর নিচে যখন মুভ করবে তখন ওখানে ফ্রিকশন লাগতে পারে। বলেছে the mass of the pulley, mass of the string and the friction in its axle are negligible, মানে এখানে কোনো জায়গায় কোনো ফ্রিকশন নেই, ঠিক? এইবার বলেছে when set free, that's very important, when set free, মানে এইটা হচ্ছে ইনিশিয়াল পজিশন, এইটা হচ্ছে ইনিশিয়াল পজিশন, মানে এইটা যদি এই ক্যাপিটাল মাস এম হয় আর বলটা এর একদম নিচে, ঠিক এই মুহূর্ত থেকে যদি আমরা রিলিজ করে দিই তাহলে এই ক্যাপিটাল এম মাসটা নিচের দিকে পড়বে, অ্যাট দ্য সেম টাইম এই বলটাও নিচের দিকে পড়বে বা ওপর দিকে যাবে। কিন্তু ওপর দিকে যাওয়ার কি কোনো টেন্ডেন্সি আছে? নেই। দেখো ওপর দিকে যাওয়ার কি কোনো টেন্ডেন্সি আছে? নেই। কেন? এমজির জন্য নিচের দিকে পড়বে, ওপর দিকে ফ্রিকশনাল ফোর্স অ্যাক্ট করবে, সেই ফ্রিকশনাল ফোর্স এই বলের ন্যাচারাল যে ফ্লো সেইটাকে অপোজ করবে। তার মানে সেখানে আমরা দেখব যে এই ক্যাপিটাল এম আর স্মল এম, এই দুটোর অ্যাক্সেলারেশন ডিফারেন্ট। যেহেতু অ্যাক্সেলারেশন ডিফারেন্ট, সেই জন্য দুটো একসাথে মুভ করবে না, একটা যদি তাড়াতাড়ি পড়ে আর একটা আস্তে আস্তে পড়বে। তাহলে সেরকম যদি ঘটনাটা ঘটে তাহলে একটা সময় হবে না যে এই ক্যাপিটাল এম মাসটাও নিচের দিকে পড়ছে আর এই বলটাও নিচের দিকে পড়ছে, কিন্তু অল্প, মানে এই দুটোর মধ্যে অ্যাক্সেলারেশনের ডিফারেন্স আছে। যদি অ্যাক্সেলারেশনের ডিফারেন্স থাকে তাহলে এই ক্যাপিটাল এম মাসটা একদম যখন নিচে পড়ে যাবে তখন এই বলটা এর একদম টপে চলে আসবে, মানে এ নিচে পড়ছে, এও নিচে পড়ছে কিন্তু কম অ্যাক্সেলারেশনে, এ বেশি অ্যাক্সেলারেশনে নিচে পড়ছে, তাহলে বেশি অ্যাক্সেলারেশনে নিচে পড়তে থাকবে, আর এই মাসটা এর রেসপেক্টে ওপরে উঠতে থাকবে, ক্যাপিটাল এম এর রেসপেক্টে ওপরে উঠতে থাকবে, ক্যাপিটাল এম এর রেসপেক্টে ওপরে উঠতে থাকবে। দেখো বুঝতে পারছো কিনা?
ওকে, আচ্ছা, এবার বলেছে both bodies began moving with constant acceleration. Both bodies began moving with constant acceleration. দুটো বডি কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশনে মুভ করছে। Find the friction force between the ball and the thread if t seconds after the beginning of the motion the ball got opposite the upper end of the rod. মানে t টাইমে এই বলটা এই মাসের আপার এন্ডে চলে গেছে, মানে এই ক্যাপিটাল মাসের উপরে যদি কেউ বসে থাকে সে টি ইকুয়াল টু জিরোতে দেখবে যে বলটা নিচে রয়েছে, আর টি ইকুয়াল টু তে দেখবে ওই বলটা ওর মানে এই রডের এই মাসের ওপরে রয়েছে। ঠিক, এবার দেখো আমি এক এক করে প্রবলেমটা সলভ করার চেষ্টা করছি। দেখো যদি আমি এইভাবে ছেড়ে দিই, এখানে একটা জিনিস বলে দিয়েছে m exceeds the mass m, মানে বলের থেকে বেশি, মানে বেসিক্যালি বলে দিয়েছে ক্যাপিটাল M গ্রেটার দ্যান স্মল m, এটা গিভেন। আচ্ছা, এবার আমি ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করছি। ফ্রি বডি ডায়াগ্রাম যদি ড্র করি, এইটা ক্যাপিটাল M মাসের ওপর দিকে টেনশন, নিচের দিকে ক্যাপিটাল mg, আর কোনো ফোর্স থাকবে না, এবং এই ক্যাপিটাল mgর জন্য ও নিচের দিকে পড়বে, কেন m মাসটা ছোট। ইভেন ইফ, আচ্ছা এটা আমি ড্র করলাম। এইবার আমি এই বলের ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করছি। বলের এই দিকে কাজ করবে mg, বলের এই দিকে কাজ করবে mg, বলের আর একটা ফোর্স কাজ করবে, সেটা হচ্ছে দেখো বলের মধ্যের যে অংশটা, যেখান দিয়ে এই দড়িটা বা স্ট্রিংটা বা থ্রেডটা ঢুকেছে, সেই বরাবর ফ্রিকশনাল ফোর্স কাজ করবে। দেখো আমি যদি ধরে নিই বলটা নিচের দিকে নামছে, তাহলে এই বরাবর ফ্রিকশনাল ফোর্স কাজ করবে, এবং বলটা মুভ করছে, তাহলে এখানে স্লাইডিং হচ্ছে, যদি স্লাইডিং হয় তাহলে এটা Fk, যদি এটা স্লাইডিং হয় তাহলে এটা Fk। আচ্ছা, এবার আমরা দেখো যে অংশে এই স্ট্রিংটা এই বলের মধ্যে দিয়ে পাস করেছে, মানে এইটুকু পোরশন, আমি সেইটার যদি ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি, তাহলে দেখো এর ফ্রি বডি ডায়াগ্রাম যদি আমি ড্র করি, তাহলে এর ওপর দিকে টেনশন কাজ করবে একদম। আমি এই দড়িটাকে অনেক মোটা করে ড্র করেছি যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। আচ্ছা, এবার দেখো Fk এর ওপর দিকে কাজ করেছে, তাহলে এর এই দিকে Fk কাজ করবে। দেখো তো তিনটে ফ্রি বডি ডায়াগ্রাম বুঝতে পেরেছো কিনা? যদি আমরা এই তিনটে ফ্রি বডি ডায়াগ্রাম বুঝতে পারি, এইবার আমি দেখব এই ফ্রি বডি ডায়াগ্রাম গুলোতে হচ্ছেটা কি। যেমন আমি বলতে চাইছি ক্যাপিটাল M এর মাস বেশি, স্মল m কম, ফ্রিকশন নিজে থেকে কখনো এক্সট্রা ফোর্স দিয়ে এই মাসটাকে উপরে তুলতে পারে না, ঠিক, ফ্রিকশন জাস্ট অপোজ করবে। তার মানে এই টোটাল সিস্টেমটা নিচের দিকে এ ক্যাপিটাল M এ মুভ করছে, এই দিকে বলটা নিচের দিকে এ বি তে মুভ করছে, আর এই স্ট্রিংটা যেটা মাসলেস সেটা আমি ধরে নিলাম এ স্ট্রিং এই অ্যাক্সেলারেশনে নিচের দিকে নয় ওপর দিকে ধরে নি, ওপর দিকে এ স্ট্রিং এই ভ্যালুতে মুভ করছে। তাহলে এবার আমরা ইকুয়েশন লিখব।
ফার্স্ট এর জন্য ইকুয়েশন কি লিখবো আমি পরের পেজে যেহেতু লিখবো এখন বলে দিই mg মাইনাস টি ইকুয়াল টু এটার মাস m, এটার মাস স্মল m, এটার মাস অফ স্ট্রিং। দেখো এবার আমি এক এক করে ইকুয়েশন লিখছি, তোমরা ডায়াগ্রামটা ড্র করে নাও, আমি পরের পাতা ইকুয়েশন লিখবো। mg মাইনাস ক্যাপিটাল টি ইকুয়াল টু f m। দেখো mg মাইনাস ক্যাপিটাল টি ইকুয়াল টু মাস ইন্টু am, এদিকে স্মল mg মাইনাস f কে ইকুয়াল টু মাস ইন্টু a বল। সিমিলারলি এখানে t মাইনাস f কে ইকুয়াল টু ms ইন্টু as। দেখো আমি ইকুয়েশন গুলো লিখছি, সেটা হচ্ছে mg মাইনাস t ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন অফ a, এটা ফার্স্ট ইকুয়েশন ক্যাপিটাল m মাসের জন্য, যার লেন্থ l, ভাই যার লেন্থ l। আচ্ছা আবার mg মাইনাস fk ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন অফ বল, এটা সেকেন্ড ইকুয়েশন। t মাইনাস fk ইকুয়াল টু মাস অফ স্ট্রিং অ্যাক্সেলারেশন অফ স্ট্রিং, এটা হচ্ছে থার্ড ইকুয়েশন। দেখো 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 t মাইনাস fk ইকুয়াল টু মাস অফ স্ট্রিং a acceleration of string, mg minus fk equal to mass of ball into acceleration of ball, t mg minus t equal to mass into a of capital M। এইবার বিউটিটা দেখো, বিউটিটা হচ্ছে বলতো স্ট্রিং এর মাস কত বলে দিয়েছে? 0। ভাই স্ট্রিং এর মাস কত বলে দিয়েছে? 0। তাহলে স্ট্রিং এর মাস যদি 0 হয় তাহলে মাস অফ দা স্ট্রিং 0। তাহলে 3 নাম্বার থেকে আমি t ইকুয়াল টু fk বলতে পারি, 3 নাম্বার থেকে অ্যাবসলিউটলি বলতে পারি। ওকে, এবার 1 নাম্বার থেকে আমি অ্যাক্সেলারেশন অফ ক্যাপিটাল M বলতে পারি, দেখো g মাইনাস t আপন ক্যাপিটাল M। সিমিলারলি অ্যাক্সেলারেশন অফ বল বলতে পারি g মাইনাস fk। আচ্ছা দেখো fk তো আমার t, তাই না? তাহলে এইখান থেকে তো আমি এটাও বলতে পারি g মাইনাস fk আপন ক্যাপিটাল M। আবার এটা বলতে পারি মাইনাস fk আপন স্মল m, রাইট? আমি a ক্যাপিটাল M পেয়ে গেলাম, a স্মল b পেয়ে গেলাম, আর এটা তো আমি এইখান থেকে পেয়েছিলাম, এইখান থেকে পেয়েছিলাম। আচ্ছা এইগুলোর পাওয়াতে আমাদের কি ঘটনাটা ঘটলো? দেখো am g মাইনাস fk বাই ক্যাপিটাল M। দেখো এবার বলো হ্যাঁ এবার বলো তাহলে আবার এদিকে g মাইনাস fk বাই স্মল m, দেখো fk বাই স্মল m, এবারে দেখো বলতো am আর ab এর মধ্যে ম্যাগনিটিউড ওয়াইজ কে বেশি? am আর ab এর মধ্যে ম্যাগনিটিউড ওয়াইজ কে বেশি? দেখো am বেশি। কেন? দেখো ক্যাপিটাল M টা বড় স্মল m এর তুলনায়, তাহলে এই কোয়ান্টিটিটা ছোট, তাহলে এই কোয়ান্টিটিটা বড়, এখানে মাইনাস হচ্ছে। দেখো তাহলে সেখান থেকে আমি ডেফিনেটলি এইটা কনক্লুড করতে পারি a ক্যাপিটাল M গ্রেটার দ্যান a স্মল b। চেক করে দেখো তাহলে কি হচ্ছে। দেখো এইটা যদি স্মল ক্যাপিটাল M টা হয়, a বেশি তাড়াতাড়ি নিচে যাচ্ছে আর a কম তাড়াতাড়ি নিচে যাচ্ছে। তার মানে a বেশি তাড়াতাড়ি নিচে চলে গেলে একটা সময় আসবে a যেহেতু
কম তাড়াতাড়ি নিচে যাচ্ছে, একটা সময় আসবে যখন এরা দুজনেই একই লেভেলে ছিল, এ বেশি তাড়াতাড়ি গেছে, কম তাড়াতাড়ি যাচ্ছে, একটা সময় আসবে এই বলটা এই ক্যাপিটাল মাসের একদম আপার এন্ডের সাথে সমান হয়ে যাবে, একই লেভেলে চলে আসবে। এই সময়টা লেগেছে টি অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম, এই সময়টা লেগেছে টি অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম। এবার দেখো এই জিনিসটাই আমি ড্র করছি কিরকম, এইটা হচ্ছে আমার ওই ক্যাপিটাল এম যার লেন্থ এল, আর এই সময় এইখানে মাস অফ বল, দেখো এর ইনিশিয়াল ভেলোসিটি 0, এরও ইনিশিয়াল ভেলোসিটি 0, এর এইদিকে অ্যাক্সেলারেশন এ ক্যাপিটাল এম, এর এইদিকে অ্যাক্সেলারেশন এ বল। দেখো এবার আমরা কি করব, আমরা রিলেটিভ ভেলোসিটির কনসেপ্ট লাগাবো। দেখো রিলেটিভ ভেলোসিটির কনসেপ্ট লাগাবো। তো আমি যদি দেখো আমি যদি এই বলের ওপরে বসে থাকি, দেখো আমি যদি বলের ওপরে বসে থাকি তাহলে আমি দেখব এর অ্যাক্সেলারেশন যেহেতু বেশি, এ তাড়াতাড়ি নিচে নেমে যাচ্ছে। দেখো আমি যদি বলের ওপরে বসে থাকি তাহলে আমি একে দেখব তাড়াতাড়ি নিচে নেমে যাচ্ছে, ঠিক? তাহলে এবার আমরা পুরো কনসেপ্টটাই রিলেটিভ ভেলোসিটির কনসেপ্টে করব। মানে আমি বলের ওপর বসে থাকব, তার মানে আমরা এবারে বলকে অবজারভার নেব। তাহলে দেখো তুমি যদি বলের ওপর বসে থাকো তাহলে তুমি এই মানে ক্যাপিটাল এম কে মানে তাড়াতাড়ি নিচে যেতে দেখবে। দেখো বলের ওপর, কারণ তাহলেই তো এ এই এন্ডের ইকুয়াল চলে আসবে। এবার দেখো আমি যদি এ রিলেটিভ বার করি, মানে এ ক্যাপিটাল এম বি মাস acceleration of capital M with respect to B, তাহলে এইটা হবে AM minus AB। ওকে, সিমিলারলি U রিলেটিভ কত, ইনিশিয়াল, দেখো ইনিশিয়ালি দুটোরই ভেলোসিটি 0 0 ছিল, 0 C0। এবার S রিলেটিভ কত, S রিলেটিভ মানে হচ্ছে ইনিশিয়ালি এদের মধ্যে কত ডিসটেন্স ছিল, দেখো ইনিশিয়ালি এদের মধ্যে কত ডিসটেন্স ছিল। এই তোমরা কি বুঝতে পারছো? হ্যালো, বলো 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 বলো। আচ্ছা এবার দেখো এইখানে গল্প, এস রিলেটিভ আমি যদি এখানে বসে থাকি, আচ্ছা এই এন্ডটাকে আমি ক্যাপিটাল এ এন্ড বলছি, এইটাকে বি এন্ড বলছি। তারপরে আমি যদি স্মল মাসের ওপর বসে থাকি তাহলে আমি এই বি এন্ডটাকে আস্তে আস্তে নিচে নামতে দেখবো। তার মানে রিলেটিভ ডিসপ্লেসমেন্ট এল হবে, এল, কারণ যখন ওরা একই লেভেলে চলে আসবে, একই লেভেলে চলে আসবে, কারণ এ নিজেকে স্টেশনারি মনে করবে, এ আসবে, তাহলে এই বিটা নিচের দিকে আসছে, তাহলে এস রিলেটিভ হবে মাইনাস এল, দ্যাট ইজ ইম্পর্টেন্ট, এস রিলেটিভ হবে মাইনাস এল। ওকে, এবার আমরা দেখো এবার আমরা এস রিলেটিভ ইকুয়াল টু ইউ রিলেটিভ টি প্লাস হাফ এ রিলেটিভ টি স্কোয়ার, এই ফর্মুলা ইউজ করব। আচ্ছা এবার দেখো যদি আমি এম এর উপরে বসে থাকি তাহলে আমি এই পয়েন্টটা অ্যাক্সেলারেশন নিচের দিকে আসতে দেখবো, কততে আসতে দেখবো, এ এম মাইনাস এ বি, যেটা আমার এ রিলেটিভ। দেখো নিচের দিকে আসতে দেখবো এ এম মাইনাস এ বি, যেখানে আমার এ রিলেটিভ হচ্ছে এ এম বি, মানে এ এম টা বড়, এ বি টা বড়, তার মানে এই কোয়ান্টিটিটা একটা পজিটিভ কোয়ান্টিটি। দেখো এই কোয়ান্টিটিটা একটা পজিটিভ কোয়ান্টিটি এবং সে নিচের দিকে ডাইরেক্টেড। তাহলে যদি আমার সেই ঘটনাটা ঘটে তাহলে আমি এই এস রিলেটিভের জায়গায় লিখবো মাইনাস এল।
এই জায়গায় লিখবো 0 প্লাস হাফ, এ রিলেটিভ এবার ডাইরেকশন নিচের দিকে, কারণ দেখো এ রিলেটিভ, এ যদি এম এ যদি কেউ দাঁড়িয়ে থাকে বা বসে থাকে, সে এই পয়েন্টটাকে উপর থেকে নিচে আসতে দেখবে, সেই কারণে লিখবে মাইনাস এ রিলেটিভ ইন্টু টি স্কোয়ার। দেখো দেখো, আচ্ছা এবার এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, দেখো মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, এখান থেকে দেখো আমার টি স্কোয়ার আসছে। দেখি তো আর কোনো পেজ দেওয়া হয়েছে কিনা, ইয়েস আর একটা পেজও দেওয়া হয়েছে, অসুবিধা নেই। এখান থেকে টি স্কোয়ার আসছে 12 বাই এ রিলেটিভ, এবার এ রিলেটিভ এ এম মাইনাস এ বি, এ এম মাইনাস এ বি, এবার ওহো এ বি, এবার 12 আপন এ এম, আমি একবারে ভ্যালু বসিয়ে দিচ্ছি, জি মাইনাস এফ কে বাই ক্যাপিটাল এম মাইনাস জি মাইনাস এফ কে বাই স্মল এম। দেখো 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 দেখো, এবার খুব ইজি, এই এক্সপ্রেশন থেকে আমাকে এফ কে বার করতে হবে। চেক করে দেখো, জি জি কাটবে, জি জি কাটবে, তাহলে এখান থেকে তোমরা, আমি আর ক্যালকুলেট করব না, এফ কে ইকুয়াল টু, দেখো এফ কে ওপরে চলে যাবে, ইকুয়াল টু 2l ক্যাপিটাল এম স্মল এম ডিভাইডেড বাই ক্যাপিটাল এম মাইনাস স্মল এম ইন্টু টি স্কোয়ার। দেখো এইটা পাবে, চেক করে দেখো ভাই লোক, চেক করে দেখো, এখানে রিলেটিভ ভেলোসিটির কনসেপ্টটা বোঝা গেছে। দেখো কেন মাইনাস নিয়েছিলাম, এখানে বোঝা গেছে এ রিলেটিভটা। আরে এম এ যদি কেউ বসে থাকে সে তো উপর থেকে নিচে নামতে দেখবে, তাহলে ওর জন্য তো জি নেগেটিভ, ঠিক। আর এল কেন নেগেটিভ, এস রিলেটিভ কেন নেগেটিভ নিয়েছি, এ যদি এখানে দাঁড়িয়ে থাকে, বি যদি নিচের দিকে নামে, তাহলে রিলেটিভ ডিসপ্লেসমেন্ট এস, ডিরেকশন নিচের দিকে। আমি কি এই প্রবলেমটা তোমাদের কমপ্লিটলি বোঝাতে পেরেছি? দেখো বোঝাতে পেরেছি, একদম পারফেক্ট। চলো নেক্সট প্রবলেমটায় চলে যাই। ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল, তোমাদের সামনে যে প্রবলেমটা রয়েছে এটাও একটা দুর্দান্ত প্রবলেম। ইরোডফের একটা কনসেপ্ট থেকে এই প্রবলেমটা নেওয়া হয়েছে। ইরোডফের যদি তোমরা ফ্রিকশন বা নিউটনস ল এর প্রবলেম দেখো, সেখানে এই কনসেপ্টের উপর প্রবলেম রয়েছে, এই কনসেপ্টের উপর প্রবলেম রয়েছে। আচ্ছা ওকে, আচ্ছা এই প্রবলেমটাতে না ডায়াগ্রামটাতে একটু ভুল আছে। দেখো ডায়াগ্রামটাতে না একটু ভুল আছে। কি ভুল আছে সেটা হচ্ছে, এইখানে বইতে যেহেতু আছে আমি সেই জন্য ইয়েটা ড্র করেছি, এইটা জুড়ে নেই। দেখো এইটা জুড়ে নেই, ওকে, আর এইটা এই, দেখো এইটা হচ্ছে সিনারিও। দেখো এইটা হচ্ছে সিনারিও, ভালো করে লক্ষ্য করো এই প্রবলেমটা। আচ্ছা এবার কি বলেছে দেখো, in the arrangement shown in the figure the masses of the wedge M, capital M, and the body M are known. Okay, the appreciable friction exists between the wedge and the body, মানে এখানে বলতে চেয়েছে এইখানে ফ্রিকশন আছে আর এইখানে ফ্রিকশন নেই।
ওকে, the friction coefficient is equal to k. oh well এখানে তো মিউ দিয়ে আমি ডিনোট করব না, কে বলে দিয়েছে। তার মানে এইখানে k ইকুয়াল টু 0, এইখানে k ইকুয়াল টু নন জিরো। আচ্ছা, the masses of the pulley and the thread are negligible. Find the acceleration of the body relative, আচ্ছা এই স্মল মাসের অ্যাক্সেলারেশন বার করতে বলেছে, রিলেটিভ টু দ্য হরাইজন্টাল সারফেস on which the wave slides. ওকে, চলো প্রবলেমটা স্টার্ট করি। আচ্ছা দেখো, এই প্রবলেমটা যদি আমি স্টার্ট করি, ভেবে দেখো এই এম মাসটা যদি নিচের দিকে নামে তাহলে এই দড়িটা বা এই থ্রেডটা বা স্ট্রিংটা বড় হবে। এইটা যদি বড় হয়, এইখান থেকে এইটুকুর লেন্থ কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট, তাহলে এই লেন্থটা ছোট হতে হবে। ঠিক, মানে আমার বলার বক্তব্যটা খুব পরিষ্কার। এ যদি এইখানে 5 সেন্টিমিটার নামে, দেখো, তাহলে এ এই দিকে 5 সেন্টিমিটারই যাবে এই দিকে। আরে ভাই, দড়ির লেন্থটা তো কনস্ট্যান্ট রাখতে হবে। আমি কি বোঝাতে পারছি? তার মানে সত্যি কথা বলতে, যে টাইমে এই স্মল মাসটা নিচের দিকে 5 সেন্টিমিটার নামবে, সেই একই টাইমে এই পুলি, ওয়েজ, ক্যাপিটাল এম পুরো জিনিসটা সমেত ডান দিকে 5 সেন্টিমিটার যাবে। তার মানে এই পুরো সিস্টেমটা যদি ডান দিকে এ অ্যাক্সেলারেশনে যায়, ম্যাগনিটিউড ধরো 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সেলারেশনে যায়, তাহলে এই এম মাসটা নিচের দিকে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ারে নামবে। কিন্তু এম মাসটার অ্যাক্সেলারেশনে শুধু 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার নিচের দিকে ডাইরেকশন থাকবে, তার কোনো গ্যারান্টি নেই। আরে ভাই, এ তো ক্যাপিটাল এম এর সাথে টাচ করে আছে। যদি এ ক্যাপিটাল এম এর সাথে টাচ করে থাকে, তাহলে ক্যাপিটাল এম আর এও তো ডান দিকে একই অ্যাক্সেলারেশনে যাচ্ছে। আমি কি বোঝাতে পেরেছি? ইয়েস। এবার দেখো আমার বলার বক্তব্যটা। আমি কি করলাম, আমি এই রকম একটা ব্ল্যাক বক্স নিয়ে নিলাম। দেখো, এই ব্ল্যাক বক্সের মধ্যে এই পুলিগুলো রয়েছে। তো এই পুলিগুলো থাকুক, ওরা ভেতরে গুতোগুতি করুক, ডাজ নট ম্যাটার। ওরা ভেতরে গুতোগুতি করুক, ডাজ নট ম্যাটার। আমি দেখব এই দিকে আমার ব্ল্যাক বক্সটা, এই ব্ল্যাক বক্সের মধ্যে টোটাল রয়েছে ক্যাপিটাল এম প্লাস স্মল এম, রাইট? এবং এই ব্ল্যাক বক্সের এইখান থেকে বাইরের দিকে একটা টেনশন কাজ করছে, ক্যাপিটাল টি, রাইট? দেখো, ক্যাপিটাল টি। এবং আমি যদি গ্রাউন্ডে কোনো অবজারভারকে দাঁড় করিয়ে দিই, গ্রাউন্ডে যদি কোনো অবজারভারকে দাঁড় করিয়ে দিই, সে এই পুরো জিনিসটাকে ডান দিকে এ অ্যাক্সেলারেশনে যেতে দেখবে। যদি সেই ঘটনাটা ঘটে, তাহলে এখান থেকে আমি লিখবো টি ইকুয়াল টু ক্যাপিটাল এম প্লাস স্মল এম ইন্টু এ। দুর্দান্ত একটা ইকুয়েশন পেয়ে গেলাম। এটার মানে, মন দিয়ে শোনো, এটার মানে এই পয়েন্টটার এই দিকে অ্যাক্সেলারেশন এ, দেখো এই পয়েন্টটার এই দিকে অ্যাক্সেলারেশন এ, ঠিক? এই অ্যাক্সেলারেশনটা কে দেখছে? যে গ্রাউন্ডে দাঁড়িয়ে আছে সে দেখছে, ঠিক? তার মানে আমি যদি বলি এই দিকে অ্যাক্সেলারেশন এ, আচ্ছা বলো তো এইটা হরাইজন্টাল ডিরেকশন, এই ক্যাপিটাল এম মাসটা হরাইজন্টাল ডিরেকশনেই একমাত্র মুভ করছে।
তাহলে ক্যাপিটাল এম এর অ্যাক্সেলারেশন, দেখো ক্যাপিটাল এম এর অ্যাক্সেলারেশন মানে অ্যাক্সেলারেশন অফ ক্যাপিটাল এম উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড ইজ এ আই ক্যাপ। দেখো এ আই ক্যাপ, ঠিক। আচ্ছা, এবার আমি যদি অ্যাক্সেলারেশন অফ স্মল এম বার করি সেটা কিন্তু এ আই ক্যাপ হবে না। আমি যদি অ্যাক্সেলারেশন অফ স্মল এম বার করি সেটা কিন্তু এ আই ক্যাপ হবে না। ওকে, এই অবধি আমি পেলাম। এবার দেখো, এবার যেটা বলতে চাইছি, আমি যদি কোনো অবজারভারকে, দেখো কোনো অবজারভারকে এর ওপরে বসিয়ে দিই, এইটা ধরো তার মুন্ডুটা, আচ্ছা না উল্টো হয়ে গেল, এইটা ধরো তার মুন্ডুটা, বুঝতে পারছো কেমন ভাবে বসে আছে, ঠিক। এ এই স্মল এম মাসটাকে এই স্মল এম মাসটাকে নিচের দিকে এ অ্যাক্সেলারেশনে যেতে দেখছে। কেন? দেখো এই পুরো সিস্টেমটা ডান দিকে এ অ্যাক্সেলারেশনে মুভ করছে, তার মানে এই পুলিটাও এ অ্যাক্সেলারেশনে মুভ করছে ডান দিকে, এই পুলিটাও এ অ্যাক্সেলারেশনে মুভ করছে, এই ক্যাপিটাল ওয়েজটাও এ অ্যাক্সেলারেশনে মুভ করছে। কেন? কারণ এইগুলো শুধুই এক্স অ্যাক্সিস বরাবর মুভ করতে পারে। এবার যে এই পুলির উপরে বসে আছে সেও তো এই দিকে এ অ্যাক্সেলারেশনে মুভ করছে, তার মানে ও নিজেকে এই দিকে স্ট্যাটিক মনে করবে। এট দ্য সেম টাইম এই ক্যাপিটাল এম এই স্মল এমটাও তো এই দিকে এ অ্যাক্সেলারেশনে মুভ করছে, আর এই অবজারভারও এই দিকে এ অ্যাক্সেলারেশনে মুভ করছে। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর এই অবজারভার এই মাসের অ্যাক্সেলারেশন 0 দেখবে। আরে ভাই এর রেসপেক্টে এটা, তার মানে এইটা মাইনাস এইটা, এ মাইনাস এ, এক্স অ্যাক্সিস বরাবর 0 দেখবে। কিন্তু ও যদি মুখ বাড়িয়ে দেখে তাহলে এই স্মল মাসকে নিচের দিকে নামতে দেখবে ডিয়ার, স্মল মাসকে নিচের দিকে নামতে দেখবে। দ্যাট ইজ ইম্পর্টেন্ট, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নিচের দিকে নামতে দেখবে, ঠিক। আচ্ছা, তাহলে আমি এখান থেকে বলতে পারি acceleration of small mass with respect to capital mass equal to aj cap. That is important, that is important my dear, that is important. আচ্ছা, এবার আমি যদি ফর্মুলা লিখি acceleration of small m with respect to capital M equal to acceleration of small m at acceleration of small m with respect to g minus acceleration of capital M with respect to g. That absolutely fine expression লিখেছি। তার মানে আমি যদি বলি acceleration of small m with respect to g equal to acceleration of small m with respect to capital M plus acceleration of m with respect to g, তাহলে এইটা হবে টিং 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 mg ai cap small m capital M aj cap, তার মানে ai cap plus aj cap। ভেরি গুড। আচ্ছা, এখান থেকে আমি একটা জিনিস একটু ক্যালকুলেট করে রাখি, তাহলে মড অফ অ্যাক্সেলারেশন অফ স্মল m উইথ রেসপেক্ট টু g, এটার ইয়ে হবে রুট a স্কয়ার প্লাস a স্কয়ার রুট 2a। মানে যে এই অ্যাক্সেলারেশনটা কে দেখছে, গ্রাউন্ড এজে দাঁড়িয়ে আছে, তার মানে গ্রাউন্ড এজে দাঁড়িয়ে আছে সে এই স্মল মাসটাকে, দেখো এই স্মল মাসটাকে গ্রাউন্ড এজে দাঁড়িয়ে আছে সে এই স্মল মাসটাকে এইদিকে এ অ্যাক্সেলারেশন আর এইদিকে এ অ্যাক্সেলারেশনে দেখবে। তাহলে এ বেসিক্যালি রেজাল্ট্যান্ট এইটা দেখবে, যার ভ্যালু হচ্ছে এইটা। তাহলে অ্যাক্সেলারেশন সম্বন্ধে আমাদের একটা আইডিয়া এলো, অ্যাবসলিউটলি অ্যাক্সেলারেশন সম্বন্ধে আমাদের একটা আইডিয়া এলো। এবার আমাকে এর ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করে
বাকি কনসেপ্ট গুলো আমাকে ক্লিয়ার করতে হবে। আচ্ছা, এবার এখান থেকে তো আমি একটা ইকুয়েশন পেয়েই ছিলাম। ওকে, এবার আমি চলে আসব এই স্মল মাসের ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করার জন্য। এই যে এইটা, আর এই ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করবে এই যে হুলোটা, যে এখানে নিজের জান প্রাণ লড়িয়ে এরম করে মুখ থুবড়ে পড়ে আছে, সে দেখো এই হুলোটা যে এখানে জান প্রাণ লড়িয়ে মুখ থুবড়ে পড়ে আছে সে, তাহলে এ যদি ইয়ে করে সে নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমে আছে। নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমে থাকলে সে একটা সিউডো ফোর্স দেখবে। যদি সে সিউডো ফোর্স দেখে তাহলে যাচ্ছে এদিকে সিউডো ফোর্স, এইদিকে এম ইন্টু এ, এইদিকে নর্মাল রিয়াকশন, এইদিকে টেনশন, এইদিকে এমজি। এই পুরো জিনিসটাকে নন ইনার্শিয়াল, এটা নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম ড্র করছে, মানে ওই হুলোটা যে তোমার ওই পুলির ওপরে চড়ে আছে সে একে নিচের দিকে এ অ্যাক্সেলারেশনে যেতে দেখছে। একটা জিনিস মিস করেছি, ফ্রিকশন কোন দিকে লাগবে। যদি এই দিকে মুভ করে, মানে আমার বলার বক্তব্য এই মাসটা যদি নিচের দিকে মুভ করে তাহলে এই মাসটার উপরে ফ্রিকশনাল ফোর্স ওপর দিকে লাগবে, তাহলে এই মাসটার উপরে ফ্রিকশনাল ফোর্স ওপর দিকে লাগবে। এটা যেহেতু স্লাইড করছে সেই হেতু কাইনেটিক ফ্রিকশন, রাইট। আচ্ছা, এই কাইনেটিক ফ্রিকশন আর এই নরমালের মধ্যে যেটা রিলেশন সেটা হচ্ছে এখানে কে দিয়ে দিয়েছে না, কে, ইয়েস, সেটা হচ্ছে এফ কে ইকুয়াল টু মিউ, মিউ নেই, কে ইন্টু এন। দেখো এফ কে ইকুয়াল টু কে ইন্টু এন, এইটা হবে তোমার নরমাল রিয়াকশন আর ফ্রিকশনাল ফোর্সের মধ্যে রিলেশনশিপ। এবার আমি এক একটা করে লিখছি। এমজি নিচের দিকে মাইনাস এফ কে প্লাস টি ওপর দিকে ইকুয়াল টু মাস অফ অ্যাক্সেলারেশন। আরে ভাই, এমজি নিচের দিকে, এফ কে এন্ড টি ওপর দিকে। আমি কিন্তু এতক্ষণ ধরে তোমাদের এটা বুঝিয়েছি এইটারও অ্যাক্সেলারেশন এ আর এখানেও এ, বুঝতে পেরেছো? এটা কিন্তু এতক্ষণ ধরে বুঝিয়েছি। আবার একবার বলে দিচ্ছি, যে গ্রাউন্ডে দাঁড়িয়ে আছে সে এই পুরো সিস্টেমটাকে ডান দিকে এ অ্যাক্সেলারেশনে যেতে দেখবে, ধরো 5 মিটার পার সেকেন্ড স্কয়ারে যেতে দেখছে, আর এই হুলোটা এই ওয়েজটাকে নিচের দিকে 5 মিটার পার সেকেন্ড স্কয়ারে যেতে দেখবে। কেন? এইখানে যতটা স্ট্রিং মানে ওটাকে কি বলে ফ্ল্যাট হবে বা টাইট হবে, এখানে ততটা স্ট্রিং নিচে পড়বে আর এখানে ততটা স্ট্রিং নিচে সরবে, এদিকে সরবে। এটা এক্স অ্যাক্সিস বরাবর, এটা ওয়াই অ্যাক্সিস বরাবর। ঠিক ক্যাপিটাল এম আর স্মল এম লেগে আছে, তাহলে ক্যাপিটাল এম এর যদি এদিকে এ অ্যাক্সেলারেশন হয় তাহলে স্মল এম এরও এইদিকে এ অ্যাক্সেলারেশনই হবে। অ্যাবসলিউটলি। চলো, এই ইকুয়েশনটা অ্যাবসলিউটলি ফ্যান্টাস্টিক। এবার P ইকুয়াল টু ক্যাপিটাল এম প্লাস স্মল এম ইন্টু এ, এই ভ্যালুটা আমি এখানে পুট করব। এফ কে এর ভ্যালু আমি এখান থেকে পুট করব কি কি বলো? এফ কে এর ভ্যালু আমি এখান থেকে কি কি পুট করব? কে ইন্টু এন, মানে আচ্ছা এন মানে এই নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমে যে আছে এই হুলোটা, এই বডিটার এই ডাইরেকশনে কোনো অ্যাক্সেলারেশন দেখবে না, তাহলে এখান থেকে আমি ডেফিনেটলি লিখতে পারি এন ইকুয়াল টু এম এ, ডেফিনেটলি লিখতে পারি এন ইকুয়াল টু এম এ, আমি ডেফিনেটলি লিখতে পারি। যদি আমি সেইটা লিখতে পারি তাহলে আমি এখানে লিখব কে ইন্টু এম ইন্টু এ। এবার আমি এখানে ভ্যালুগুলো বসাচ্ছি, এম জি মাইনাস এফ কে, এফ কে হচ্ছে এইটা কে এম এ মাইনাস টি ইকুয়াল টু ক্যাপিটাল এম, সরি ক্যাপিটাল এম প্লাস স্মল এম ইন্টু এ ইকুয়াল টু এম এ। গুড। এবার আমি কি করছি,
যতগুলো এ আছে সবগুলোকে এদিকে নিয়ে যাচ্ছি, একদম নিয়ে যেতে পারি। তাহলে দেখো আমাকে কি বার করতে বলেছে? অ্যাক্সেলারেশন বার করতে বলেছে, অ্যাবসলিউটলি। তাহলে আমি যদি এখান থেকে ইয়ে করি তাহলে অ্যাক্সেলারেশন আসছে দেখো mg আপন এই সবগুলো ওদিকে যাচ্ছে, m আর m 2m হচ্ছে, আর একটা এইটা km হচ্ছে। তার মানে দেখো আমি এখান থেকে লিখতে পারি ক্যাপিটাল M প্লাস 2m প্লাস km। ভাই ক্যাপিটাল M প্লাস 2m প্লাস km বাই mg, এইটা হচ্ছে অ্যাক্সেলারেশনের ম্যাগনিটিউড আমি পেয়ে গেছি। ইনফ্যাক্ট এইটা যদি পেয়ে যাই তাহলেই কিন্তু আমরা অনেক দূর এগিয়ে এসেছি। কেন? আমাকে বার করতে বলেছে যে ফাইন্ড দ্য অ্যাক্সেলারেশন অফ দ্য বডি m রিলেটিভ টু দ্য হরাইজন্টাল সারফেস অন হুইচ দ্য ওয়েজ স্লাইডস। তার মানে এই ওয়েজটা স্লাইড করছে হরাইজন্টালে, এইখানে যে অবজারভার আছে সে কত অ্যাক্সেলারেশন দেখবে, ম্যাগনিটিউড বার করতে বলেছে। এ বেসিক্যালি স্মল এম এর এই অ্যাক্সেলারেশনটা দেখবে, এই অ্যাক্সেলারেশন এক্স অ্যাক্সিসেও দেখবে, ওয়াই অ্যাক্সিসেও দেখবে। দেখো এক্স অ্যাক্সিসেও দেখবে, ওয়াই অ্যাক্সিসেও দেখবে। আচ্ছা আমি একটা জিনিস না একটু ভুল করেছি, সেটা হচ্ছে ডাজন্ট ম্যাটার, এই যে এ এম জি যে ক্যাপিটাল এম এর উপর বসে থাকবে সে একে নিচের দিকে যেতে দেখবে, সেই কারণে এখানে একটা মাইনাস সাইন হবে, এইখানে একটা মাইনাস সাইন হবে। সিমিলারলি এইখানে একটা মাইনাস সাইন হবে। দেখো সিমিলারলি এইখানে একটা মাইনাস সাইন হবে। সেটা হবে এ এম ইকুয়াল টু মাইনাস মাইনাস এ জে ক্যাপ। ওকে, ম্যাগনিটিউড একই থাকবে, এদিকে এ এদিকে এ এদিকে √2a। তাহলে এই গ্রাউন্ডে যে দাঁড়িয়ে থাকবে সে √2a দেখবে। তার মানে যে গ্রাউন্ডে দাঁড়িয়ে থাকবে সে দেখবে এর সাথে √2 আমাকে গুণ করতে হবে, মানে √2 গুণ করতে হবে √2। এই অ্যাক্সেলারেশনটা যে গ্রাউন্ডে দাঁড়িয়ে থাকবে সে দেখবে, এটাই আমাকে ক্যালকুলেট করতে বলেছে। আনসারে এই এম 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 কেটে দিয়ে নিচে এম দিয়ে ডিভাইড করা আছে, আদারওয়াইজ যা আছে অ্যাবসলিউটলি ফাইন, অ্যাবসলিউটলি ফাইন। ওকে চলো আমাদের লাস্ট প্রবলেম দেখো, তোমার সামনে সেই বিউটিফুল প্রবলেমটা। আচ্ছা এই বিউটিফুল প্রবলেমটায় কি কি বলেছে? 3 ফ্ল্যাট ব্লকস, এই যে তিনটে ফ্ল্যাট ব্লক, একটা 30 কেজি, একটা 50 কেজি, একটা 40 কেজি। আমি এইটার নাম দিয়ে দিচ্ছি এ, এইটার নাম দিয়ে দিচ্ছি বি, এইটার নাম দিয়ে দিচ্ছি সি। এই সারফেসটার নাম দিচ্ছি 1, এই সারফেসটার নাম দিচ্ছি 2, এই সারফেসটার নাম দিচ্ছি 3। এখানে মাঝখানের যে বি ব্লক সেখানে নিচের দিকে পি ফোর্স দেওয়া হচ্ছে, আর 30 যে ব্লকটা 30 কেজি সে এখানে বাধা আছে। তার মানে দেখো এই 30 কেজি কোনোদিন মুভ করতে পারে না। আরে ভাই লোক 30 কেজি কোনোদিন মুভ করতে পারে না। অ্যাবসলিউটলি কে মুভ করতে পারে? আইদার 50 কেজি অথবা 40 কেজি। দেখো আইদার 50 কেজি অথবা 40 কেজি। এই প্রবলেমটা আমাদের খুব ভালোভাবে অ্যানালাইজ করতে হবে। আচ্ছা এই অ্যানালিসিস করার জন্য হয়তো প্রবলেমটাতে আহামরি কিছু নেই, কিন্তু একটু অ্যানালিসিস করলেই আমাদের হবে। আমি আমার ফ্রিকশনের লেকচারে বলেছি যখনই তিনটে বডি বা দুটো বডি থাকবে তখন আমাদের বেস্ট ওয়ে টু সলভ দ্য প্রবলেম কি? প্রথমে অ্যাজিউম করে নিতে হবে যে দুটো একসাথে চলছে, সেই দুটো একসাথে চলছে, সেই অ্যানালিসিসটা করে দেখতে হবে আমাদের সবকিছু পারফেক্ট আছে কিনা, আমাদের ডেটাগুলো ভ্যালিডেট হচ্ছে কিনা। যদি ডেটাগুলো ভ্যালিডেট হয়ে যায় তাহলে ওটাই আমার
দেখো যদি ডেটাগুলো ভ্যালিডেট হয়ে যায় তাহলে ওটাই আমার মানে অ্যাজাম্পশনটাই রাইট, আর যদি ভ্যালিডেট না হয় তাহলে আমাকে আবার নতুন করে সিনারিওটাকে অ্যানালাইজ করতে হবে। তার মানে বেস্ট ওয়েটা কি? বেস্ট ওয়েটা হচ্ছে দুটো একসাথে মুভ করছে কিনা সেইটা দেখার। ওকে, আচ্ছা, ফ্রিকশনের প্রবলেমের আমি সবার প্রথমে যে জিনিসটা তোমাদের বলেছি সেটা হচ্ছে, দেখো সবার প্রথমে যে জিনিসটা তোমাদের বলেছি সেটা হচ্ছে কি, আরে লিমিটিং ফ্রিকশন ক্যালকুলেট করতে লিমিটিং ফ্রিকশনের ভ্যালু কি ছিল? এফ এল যেটা ছিল সেটা হচ্ছে মিউ ইনটু এন, ওই সারফেসে মিউ আর ওই সারফেসে ওই পারপেন্ডিকুলার করে যে নরমাল রিঅ্যাকশন। ওকে, আচ্ছা, এবার আমি 1 2 3 এই তিনটে সারফেসের লিমিটিং ফ্রিকশন বার করছি। দেখো এইটা 30 কেজি, তার মানে নিচে 300, আরে 30 ইন্টু 10 একবারে লিখে দিয়েছি, ঠিক। এবার এইটা 37, একে যদি আমি ভেঙে নিই এর দুটো কম্পোনেন্ট হবে। দেখো একে যদি আমি ভেঙে নিই তাহলে দুটো কম্পোনেন্ট হবে, এইটা হবে 300 cos 37, এইদিকে আমার n, তাহলে এখান থেকে আমি লিখতে পারি n ইকুয়াল টু 300 cos 37। তার মানে এই এক নাম্বার সারফেসে যদি আমি লিমিটিং ফ্রিকশন ক্যালকুলেট করতে চাই তাহলে 0.3 দিয়ে আমাকে গুণ করতে হবে। তাহলে FL1 যদি আমি ক্যালকুলেট করতে চাই তাহলে 0.3 ইন্টু 300 ইন্টু cos 37। আমি 100% শিওর এতদিনে তোমরা cos 37 এর ভ্যালু ক্যালকুলেট করতে পারবে। cos 37 এর ভ্যালু আমি অলরেডি বলেছি বহুবার, 4/5। দেখো 4/5। ওকে, তোমরা এইটা যদি ক্যালকুলেট করো, দেখো এখান থেকে একটা জিরো কাটবে, 5 6 কাটবে, দেখো 5 আর এদিকে 6 কাটবে, 3 6 18, 4 18 72, 72। তার মানে এক নাম্বার সারফেসের লিমিটিং ফ্রিকশন FL 72, ঠিক। আচ্ছা, কেউ আমাকে বলতে পারবে 2 নাম্বার সারফেসের লিমিটিং ফ্রিকশন? দেখো 2 নাম্বার সারফেসের লিমিটিং ফ্রিকশন মানে এই জায়গাটায়। আচ্ছা, 2 নাম্বার সারফেসের লিমিটিং ফ্রিকশনের উপরে 30 প্লাস 50 রয়েছে, তার মানে এখন যে এই 300 ছিল এখানে এই 300 এর জন্য, তাহলে এখন এইখানে কি হবে? এইখানে আমার FL2 হবে, দেখো 30 প্লাস 50 ইন্টু 10 mg। মিউ কত? এই সারফেসে মিউ কত? এই সারফেসে মিউ কত? 0.4 ইন্টু cos of 37। দেখো cos of 37, ঠিক। দেখো এবার আমি যদি একটা ক্যালকুলেট করি, 80 ইন্টু 10 ইন্টু 0.4 ইন্টু 4/5, এইটা কেটে এইটা এলো, ঠিক। 5 16 হলো, 16 ইন্টু, ও এখানে একটা 2 আসবে, 16 ইন্টু 4 4 8, 4 4 16 দুগুনি 32। ওহো, না 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 না, 2 কেন আসবে? 2 কেন আসবে? 5 এর সাথে 16 কেটেছি তো। হ্যাঁ ঠিক আছে, একদম 256 নিউটন। এগুলো সব নিউটনে। ওকে, আচ্ছা, নেক্সট এই সারফেসে ফ্রিকশনাল ফোর্স কত হবে? আরে বাবা, এই সারফেসের ফ্রিকশনাল ফোর্স যদি আমি ক্যালকুলেট করি
FL3 এইটা হবে 30 প্লাস 50 প্লাস 40 into 0.5 into cos of 37। এইটা আমি ক্যালকুলেট করব না, এইটা আমি ক্যালকুলেট করব না, তোমরা আমাকে ক্যালকুলেট করে বলবে। এদিকে আসছে 120, ওকে, আর এদিকে আসছে 4 5, ওকে। দেখো তো 480 নিউটন আসছে কিনা। তার মানে এই সারফেসে লিমিটিং ফ্রিকশন 480, এই সারফেসে 72, এই সারফেসে 256। দেখো এই ডেটাগুলো আমি ক্যালকুলেট করে রাখলাম, এইবার আমি এইটাকে অ্যানালাইজ করব। আমি ফোর্স দিচ্ছি পি তে, দেখো ফোর্স পি দিচ্ছি বি তে, ঠিক? তাহলে বি তো মুভ করবেই, এ কোনোদিন মুভ করতে পারে না। এবার এ যদি কোনোদিন মুভ করতে না পারে তাহলে আইদার শুধু বি মুভ করবে অথবা বি আর সি একসাথে মুভ করবে। দেখো মানে এখানটায় আমাদের দুটো কেস হতে পারে, দেখো দুটো কেস হতে পারে। আমি এইটাকে একটা টেবিল ফরম্যাটে করার চেষ্টা করছি, তোমাদের বুঝতে সুবিধা হবে। যেমন আমি এখানে এ বলছি, এখানে বি বলছি, এখানে সি বলছি, দেখো। আর এই ঘটনায় F1 F2 F3 কিভাবে কাজ করবে সেটা বোঝানোর চেষ্টা করছি। প্রথমে ধরো কেস 1, দেখো। আচ্ছা কেস 1 দেখো কি বলেছে। কেস 1 এ আমি বলছি যে দেখো এ কোনোদিন মুভ করবে না, কেস 1 2 3 4 তুমি যাই নাও, এ কোনোদিনই মুভ করবে না, কারণ এখানে বাধা আছে। কেস 1 এ দেখো সেটা হচ্ছে, আচ্ছা বি আর সি এর আগে কে আগে মুভ করবে? আরে ফোর্স তো দেওয়া হচ্ছে বি তে, তাহলে বি আগে মুভ করবে, তারপরে সি মুভ করবে। তার মানে আমি একটা কেস তো ডেফিনেটলি করতে পারি যেখানে এ নট মুভিং, কোনোদিনই মুভ করবে না, বি জাস্ট মুভিং, সি নট মুভিং। তার মানে দেখো আমি যদি পি তে ফোর্স দিই তার মানে এই টোটাল বিটা নিচের দিকে মুভ করবে আর এই দুটো মানে স্টেশনারি থাকবে। তাহলে এই সারফেস আর এই সারফেসে লিমিটিং ফ্রিকশন ক্রস করে যাবে, মানে স্লাইডিং ফ্রিকশন কাজ করবে। তার মানে 1 নাম্বার আর 2 নাম্বার সারফেসে লিমিটিং ফ্রিকশন ক্রস করে যাবে। মানে আমি যদি এখানে লিমিটিং ফ্রিকশনের কথা বলি তাহলে ভেবে দেখো 1 নাম্বার আর 2 নাম্বার এই দুটোতে লিমিটিং ফ্রিকশন ক্রস করে যাবে, 3 নাম্বারে কোনো ছেড়খানি হবে না। মানে এখানে তো লিমিটিং ফ্রিকশন ক্রস করবে না, এ তো মুভ করছে না, ঠিক? তার মানে এখানে স্ট্যাটিক ফ্রিকশন কাজ করবে। ওকে, তার মানে এই কেসটা আমরা বুঝলাম। আচ্ছা আর একটা কেস হতে পারে, সেই কেসটা দেখো, এইটা হচ্ছে কেস 2। দেখো কেস 2 তে এ নট মুভিং, কোনোদিনই মুভ করবে না, কিন্তু পি মানে বি তে যদি ফোর্স দিই তার মানে 50 আর 40 একসাথে মুভ করতে পারে, তখন 2 নাম্বার সারফেসে স্ট্যাটিক ফ্রিকশন লাগবে। আর 1 আর 3 এ লিমিটিং ফ্রিকশন পৌঁছে যাবে, মানে 1 আর 3 এ লিমিটিং ফ্রিকশন পৌঁছে যাবে। এখানে আমার এফএস লেগ লাগবে 3 নাম্বার সারফেসে, আর লিমিটিং ফ্রিকশন পৌঁছবে না। এখানেও লিমিটিং ফ্রিকশন F2 পৌঁছবে না,
এফএস লাগবে। তার মানে এ নট মুভিং, বি অ্যান্ড সি জাস্ট মুভিং, জাস্ট মুভিং, জাস্ট মুভিং। এবার আমি তোমাদের আগেই বলেছি যে এই ধরনের প্রবলেম সলভ করতে গেলে আমরা দুটোকে একসাথে ধরে নেব, সেই কেসটা আগে করব। তার মানে দুটোকে যদি একসাথে ধরে নিই তাহলে ভেবে দেখো এইটা হচ্ছে জাস্ট মুভিং দুটোই। তার মানে এইখানে আমরা ধরে নিতে পারি কেস 2 তে বি অ্যান্ড সি মুভস টুগেদার, বি অ্যান্ড সি মুভস টুগেদার। আমাকে কেস 1 and 2 দুটোই মানে ইয়ে করতে হবে, অ্যানালাইজ করতে হবে। তো বেশ, তো প্রথমেই যখন দুটো একসাথে মুভ করছে সেটা দেখবো, যদি সেইটা স্যাটিসফাই না করে তাহলে আমরা কেস 1 এ আসবো। তাহলে এবারে দেখো, যদি আমি এইখানে বি আর সি মুভস টুগেদার বলি তাহলে আমি এর ফ্রি বডি ডায়াগ্রামটা ড্র করছি। ওহো, হ্যাঁ ঠিকই তো আছে। এইটা বি, এইটা বি, 50 40 পি। তাহলে দেখো এইটা 50 প্লাস 40। এবার দেখো এইদিকে আমি দিয়েছি পি, এইটা জাস্ট মুভিং বলেছি। জাস্ট মুভিং বলতে এদের অ্যাক্সেলারেশনটা অলমোস্ট জিরো, জাস্ট মুভিং। আচ্ছা আমি কি বললাম, যখন জাস্ট মুভিং হবে তখন 3 তে আর 1 এ লিমিটিং ফ্রিকশন, দেখো 3 তে আর 1 এ লিমিটিং ফ্রিকশন অ্যাচিভ মানে লিমিটিং ফ্রিকশন তোমার অ্যাকোয়ার করে যাবে। আচ্ছা এবার দেখো এর এইদিকে এই যে 300 sin 37, এই ডিরেকশনে তো এর মাসের একটা পোরশন কাজ করবে, ওয়েটের। সেম জিনিসটাও তো এখানে হবে ডিয়ার। এই ডিরেকশনে হবে 500 cos 37, সিমিলারলি এই দিকে হবে 400 sin 37, 500 sin 37, আর এর এই ডিরেকশনে হবে 400 sin 37। এবার আমি কি বলেছি, এই দুটো সারফেসে লিমিটিং ফ্রিকশন অ্যাকোয়ার মানে অ্যাচিভ করে গেছে এই দুটো সারফেসে। তাহলে এই দুটো সারফেসে যদি লিমিটিং ফ্রিকশন অ্যাচিভ করে যায় 72, আর এই সারফেসটা দেখো এইটা হচ্ছে 1 নাম্বার এই সারফেস আর এই সারফেস, এবং এ যদি নিচের দিকে নামে তাহলে লিমিটিং ফ্রিকশন গুলো দুটোরই ওপর দিকে কাজ করবে, কারণ দুটো একসাথে মুভ করছে। তাহলে এইটা হবে 480, এইটা হবে 72। দুর্দান্ত। আর এইখানে কিন্তু যেটা কাজ করছে সেটা কিন্তু স্ট্যাটিক ফ্রিকশন। বন্ধুগণ এখানে যেটা কাজ করছে সেটা কিন্তু স্ট্যাটিক ফ্রিকশন। ওকে, এবার আমি যদি মানে ডেটা দিয়ে করি, ইকুয়েশন লিখি 500 প্লাস 400 ইন্টু sin 37, এই যে এই দুটো প্লাস পি, প্লাস পি, এইটা হচ্ছে এই ডিরেকশনে, আর এই ডিরেকশনে মাইনাস 72 প্লাস 480, এইটা ইকুয়াল টু 50 প্লাস 40 ইন্টু এ। এবার আমি কি বললাম, জাস্ট মুভ করছে, মানে এই সারফেসে লিমিটিং ফ্রিকশন গুলো জাস্ট অ্যাকোয়ার করেছে, মানে জাস্ট একটা ভার্জ অফ মুভমেন্ট, তখন অ্যাক্সেলারেশন জিরো। তাহলে সেটা যদি জিরো হয় তাহলে এই দিকটা চলে আসছে জিরো। দেখো এই দিকটা চলে আসছে জিরো। যদি এই দিকটা জিরো চলে আসে, দেখো দেখো দেখো,
এই দিকটা 0 চলে আসে, তাহলে তাহলে পি এর ভ্যালু কত আসছে? দেখো পি এর ভ্যালু, দেখো পি এর ভ্যালু আসবে, পি এর ভ্যালু আসবে সেটা হচ্ছে 72 প্লাস 480 মাইনাস 900 ইন্টু 3/5। তার মানে 72 প্লাস 480 মাইনাস 900 into 3/5. It's coming out to be 12p. Absolutely. আমি এটা কোন কেসটা ইয়ে করেছি? কেস 2টা আমি অ্যানালাইজ করেছি। আচ্ছা, মানে পি যদি 12 নিউটন হয়, তাহলে এই দুটো সারফেসে ফ্রিকশনাল ফোর্স অ্যাক্ট করা শুরু করবে। আচ্ছা, এইবার আমাকে চেক করতে হবে, দেখো এইবার আমাকে চেক করতে হবে যে এইটা পসিবল কিনা। ভেবে দেখো এইটা পসিবল কিনা, সেটার জন্য আমাকে যে কোনো একটা বডির ওপরে মানে ইয়ে করে দেখতে হবে। আমি নিচের বডিটাতে যদি ইয়ে করি, নিচের বডিটা দেখো, তার মানে 40, এইদিকে হচ্ছে 400 sin 37, এইদিকে কাজ করছে 480। আচ্ছা, দুটো যদি একসাথে মুভ করে, দুটো যদি একসাথে মুভ করে, দেখো সেম ভাবে এই এক্সটার্নাল ফোর্স 50 তে কাজ করছে, আমরা 50 দিয়ে চেক করব না, যেটা এক্সটার্নাল ফোর্স কাজ করছে না সেটা দিয়ে চেক করব। এক জিনিস ডিয়ার, আমার অ্যাডভান্সের ফ্রিকশনের ভিডিও লেকচার দেখো, পিএইচডি করানো আছে, অ্যাডভান্সের পিএইচডি করানো আছে ভাই ফ্রিকশনে, ওটা দেখো, এগুলো কোনো কিছু মালুমই হবে না ভালো করে যদি ওটা বুঝতে পারো। যারা আমার ভিডিও নতুন দেখছো, যারা আমার কাছে পড়ো না, প্লিজ আমার অ্যাডভান্সের ভিডিও লেকচার দেখো, এ টু জেড সব বুঝতে পারবে। আচ্ছা, এবার এইদিকে 400, এইদিকে 480। আচ্ছা, এটার যদি ভ্যালু আমি ক্যালকুলেট করি, 400 into 3/5, which is much less than 480। তার মানে টোটাল বডিটা গেলে নিচের দিকেই নামবে, কারণ পি এদিকে দেওয়া হচ্ছে, ঠিক? এবং 50 আর 40 একসাথে কাজ করছে। সেটা যদি আমি নাও অবজার্ভ করি, আমি যদি বলি এর অ্যাক্সেলারেশন অলমোস্ট 0, তাহলে বলতো এর এই সারফেসে, মানে 2 নাম্বার সারফেসে এই সারফেসে ফ্রিকশনাল ফোর্স এই বরাবর কাজ করবে। কেন? কারণ এইটা তো কম, দেখো এটা তো কম, আমি ধরছি সেই ফ্রিকশনাল ফোর্সটা এফএস ধরলাম, তাহলে আমি লিখতে পারি এফএস প্লাস 400/3/5 ইকুয়াল টু 480। দেখো, তার মানে এফএস এর ভ্যালু আসছে 240। এবার আমাকে দেখতে হবে এই সারফেসে ম্যাক্সিমাম ফ্রিকশনাল ফোর্স কত, এবং সেটা যে ভ্যালুটা আমার দরকার সেটাকে এক্সিস্ট করছে কিনা। এদিকে চলে এসো, এই সারফেসে আমার ম্যাক্সিমাম ফ্রিকশনাল ফোর্স 256, 256 এর থেকে কম, তার মানে ম্যাক্সিমাম এখানে আমি পেতে পারি 256, আমার দরকার 240 আমি পেয়ে গেছি, একসাথে মুভ করছে। তাহলে আমি যে অ্যাজাম্পশন ধরেছি কেস 2 which is right, ভাই আমি যে অ্যাজাম্পশন ধরেছি কেস 2 which is right, তার মানে এখানে আমাদের এই সেকেন্ড কেসটা ভ্যালিড হচ্ছে, এইটা একবার যদি ভ্যালিড হয়ে যায়, এইটা আমি আর চেক করবই না। এটা যদি ভ্যালিড হয়, এখান থেকে আমি পি এর ভ্যালু 12 পেয়েছি, এটাই আনসার। তাহলে আজকে আমাদের লেকচার এই পর্যন্ত। নেক্সট এপিসোডে আমরা আবার অ্যাডভান্সের একটা নতুন টপিক নিয়ে আসবো।
ততক্ষণ তোমরা আমার ভিডিও লেকচার দেখে কনসেপ্ট গুলোকে বিল্ড আপ করো আর প্রবলেম সলভিং করো। গ্রুপ ডেসক্রিপশনে দেখো বইটা দেওয়া আছে। ওকে, আমি খুব তাড়াতাড়ি তোমাদের ইরোডফের প্রবলেম সলভ করানো শুরু করব। চলো, গুড বাই।